মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীর ভারত সফরের সুফল পাওয়া গেছে হাতে নাতে। সম্প্রতি ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল। আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতেই আসামিদের পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বরফ গলার ইঙ্গিত পাওয়া গেলেও পথটা খুব একটা মসৃণ নয়। দুই দেশের টেবিলে এখন দুটি বড় ইস্যু। ভারতে ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামি গ্রেপ্তারের পরেই বাংলাদেশে দৃশ্যপট একের পর এক পাল্টাতে শুরু করেছে। নানা ধরনের বক্তব্য নতুন করে কনফিউশন তৈরি করেছে যে হাদির যে আসামি, সেই আসামি ধরা পড়ার ভয়ে কারণে অনেকের কি ঘুম হারাম হয়ে গেল। ভারতীয় সংবাদমাধ্যম সহ একাধিক সূত্রের খবর হলো, বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই প্রধানের ভারত সফরের পর থেকে এসব চমক জাগানো খবরগুলো উঠে আসছে। বিশেষ করে ডিজিএফআই প্রধানের সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের বৈঠক আর তারপর এমন নানান ধরনের খবর বেশ কৌতূহলের জন্ম দিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘ এক অস্থিরতার পর ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কি তবে আবার স্বাভাবিক ছন্দে ফিরছে? সম্প্রতি দিল্লিতে বাংলাদেশের সামরিক গোয়েন্দা প্রধানের সফর এবং মধ্যপ্রদেশের আর্মি ওয়ার কলেজে বাংলাদেশের রাষ্ট্রদূতের বক্তব্য সেই ইঙ্গিত দিচ্ছে। হাদি হত্যাকাণ্ডের আসামিরা যে ধরা পড়লেন তাতে নাটকীয় মোড় নিতে যাচ্ছে, এবং সেই নাটকীয় মোড়গুলো যদি সত্যিই জনগণের সামনে উপস্থাপিত হয় তাহলে নিশ্চয়ই অনেকেই আকাশ থেকে পড়বেন। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। হাদি হত্যায় নাটকীয় মোড়, অনেকের ঘুম হারাম। অনেকের ঘুম হারাম এই বাক্যটা ব্যবহার করে আমার মনে হয় যে ইঙ্গিতটা যাদের দিকে যায় সেই ইঙ্গিতটা যদি সত্য হয় তাহলে সেটা খুব একটা ভালো কিছু বার্তা বয়ে আনবে না। কিভাবে তাদেরকে গ্রেপ্তার করা হলো, অর্থাৎ ওই আসামিদের কথা বলছে, এ নিয়ে পর্দার আড়ালের অনেক খবর চাউর হয়ে আছে। দুদেশের মধ্যে তথ্য আদান প্রদানই নাকি এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের জট খুলতে সাহায্য করেছে। বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দার হাতে খবর ছিল শুটার মাসুদ আর আলমগীর দুজনেই পশ্চিমবঙ্গে লুকিয়ে রয়েছে। অনেকটা নিশ্চিত ছিলেন তারা, যদিও তৎকালীন সরকার তাদের কোনো কার্যক্রমই আমলে নেয়নি। 18 মাস শাসনকালে প্রতিরক্ষা গোয়েন্দাদের দেয়া কোনো তথ্যই যাচাই বাছাই করা হয়নি। রাষ্ট্রীয় নিরাপত্তা যখন হুমকির মুখে তখনও তাদের আড়ালে রাখা হয়েছিল। অর্থাৎ প্রফেসর ইউনূসের সরকার মেটিকুলাসলি সেনাবাহিনী, ডিজিএফআই সব কিছুকে এক ধরনের বন্ধা বানিয়ে রাখতে চেয়েছিলেন। তাদের কোনো তথ্য সরকার আমলে নেয়নি, তাদেরকে নিষ্ক্রিয় রাখা হয়েছিল। এই যে নিষ্ক্রিয় রাখা, এই নিষ্ক্রিয় রাখার পেছনে কি এটাও কারণ যে এই হাদি হত্যাকাণ্ডের ডিজাইনটা মূলত প্রফেসর ইউনূসের অনুসারীদের মধ্যে কিংবা তার মাথা থেকেই কিংবা তাদের সরকারের মাথা থেকেই এটা একটা প্রজেক্ট প্ল্যান হিসেবে এসেছিল? সেই কারণেই এটার আসামিরা ধরা পড়ুক, আসামিদের ইন্টারোগেট করা হোক, এই ব্যাপারটা সরকার চায়নি। ডিজিএফআই এটার তথ্য বের করুক, এটা সরকার চায়নি। এরকমটা ব্যাপারটা কি মানবজমিন সেই তথ্যটাই দিচ্ছে। মানবজমিনের এই তথ্য যদি সত্য হয় তাহলে ব্যাপারটা কিন্তু ভয়াবহ। এবার তারা বলছে অবিশ্বাস আর সন্দেহ সরকার প্রধানকে মোহচ্ছন্ন করে রেখেছিল। সরকারের ভেতরকার এবং বাইরের একটা শক্তি মিলে নানা খেলায় মত্ত ছিল। প্রফেসর ইউনূসের সরকার এটাকে নিয়ে নানা খেলায় মত্ত ছিল, তাই বলছে তারা। অন্যতম উদ্দেশ্য ছিল নির্বাচন বিলম্বিত করা, অর্থাৎ হাদির এই ইস্যুটা ইউজ করা হয়েছিল নির্বাচন বিলম্বিত কিংবা নির্বাচন বানচাল করার স্বার্থে। কিন্তু প্রধান রাজনৈতিক শক্তি নির্বাচনের ব্যাপারে ছিল অবিচল। বিএনপির কথা বলছে যে তারা নির্বাচনের ব্যাপারে অবিচল ছিল। তারা সরকারকে বরাবরই বলেছে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী 22 ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা প্রধানের দায়িত্ব পান। এর কয়েকদিনের মধ্যেই তিনি ভারত সফরে যান। সেখানে তিনি প্রধান পরাগ জৈনর সাথে বৈঠকে মিলিত হন। সম্ভবত এই বৈঠকে জেনারেল কায়সার কিছু তথ্য আদান প্রদান করেন। এই তথ্যর সূত্র ধরে ভারতীয় কর্তৃপক্ষ নিশ্চিত হন ওসমান হাদির হত্যাকারী পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এর পরপরই তাদেরকে বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তির অধীনে শুটার ফয়সাল করিম, মাসুদ আর আলমগীরকে ফিরিয়ে আনা হচ্ছে। বাংলাদেশে ইতিমধ্যে কনসুলার এক্সেস চেয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। এই যখন অবস্থা তখন ঢাকায় অনেকের ঘুম হারাম হয়ে গেছে।
ভয়াবহ কথা এটা। এই যখন অবস্থা, অর্থাৎ বর্তমান সরকার এবং বর্তমান ডিজিএফআই প্রধান যখন এই ব্যাপারটা নিশ্চিত করেছে যে তাদেরকে গ্রেপ্তার এবং তাদেরকে দেশে ফিরিয়ে আনা, সঠিকভাবে বিচারের ব্যবস্থা করা, এর পেছনে কারা আছে সেগুলো বের করা, তখন বাংলাদেশে অনেকের ঘুম হারাম হয়ে গেছে। প্রফেসর ইউনূসেরও কি ঘুম হারাম হয়ে গেছে? সেখানে বলা হচ্ছে তদন্ত শুরু হয়েছে, হাদি হত্যার পেছনে আসলে কারা জড়িত, কারা নির্বাচনকে অনিশ্চিত করতে চেয়েছিল, ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা কারা করেছিল, কারা চেয়েছিল এক ঢিলে দুই পাখি মারতে। অনেকগুলো প্রশ্ন মানবজমিন সামনে এনেছে এবং সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেলেই আমরা মনে হয় প্রকৃত রহস্য খুঁজে বের করতে পারব। গোয়েন্দাদের অনেকেই নিশ্চিত হয়েছেন আলোচিত এই হত্যাকাণ্ডটি ছিল একটি বৃহৎ খেলার অংশ। এটাকে খেলা কিংবা ইভেন্ট কিংবা এটাকে একটা প্রজেক্ট এইভাবে নেওয়া হয়েছিল, যেটা অনেক বিশ্লেষক এখন বলছেন ওপেনলি। মানবজমিনও সেই একই কথা বলছে যে এটা একটা বৃহৎ খেলার অংশ ছিল। ইউনূস সরকারকে হটিয়ে এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নতুন কোনো পরিকল্পনা ছিল তাদের। তদন্তে বের হয়ে আসবে এর পেছনে কোন শক্তি কাজ করেছে। এখানেও একটা মেটিকুলাস ব্যাপার। ইউনূস সরকার এটার সঙ্গে আছে কি নেই সেটাও একটা বড় প্রশ্ন। ইউনূস সরকারের ভেতরের একটা অংশ তারা প্রফেসর ইউনূসকে সরিয়ে দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছিল কিনা সেটা একটা ব্যাপার। ওসমান হাদির মৃত্যুর পরে জানাজার দিন আমরা নানাভাবে ছড়িয়ে পড়তে দেখেছি যে জানাজা পরবর্তী সময়ে একটা বড় বিশৃঙ্খলা তৈরি হবে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলো দখল করা হবে এবং হাদির লাশ শহীদ মিনারে নেওয়া হবে, শহীদ মিনারে নিয়ে বিপ্লবী সরকারের ঘোষণা দেবে এবং এই পুরো কার্যক্রমের নেতৃত্বে ছিলেন নাকি একটি পত্রিকার সম্পাদক। এই ব্যাপারগুলো এবং একটি রাজনৈতিক দলের সক্রিয় পৃষ্ঠপোষকতা ছিল এখানে। একটি রাজনৈতিক দলের সক্রিয় পৃষ্ঠপোষকতা, অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা যদি না থাকতো তাহলে হাদির মৃত্যুর পরে সংসদ এলাকায় যে লোক সমাগম হয়েছে সেই লোক সমাগম করা সম্ভব হতো না, এরকম আলোচনাও রয়েছে। সেটা না হয় আমি নর্মাল ধরলাম যে মানুষ আবেগে গিয়েছে, অনেকেই আবেগে গিয়েছে, আমরাও হয়তো অনেকে আবেগে গিয়েছি, কিন্তু কারো কারো আবেগ নিয়ে খেলেছে কি কেউ কেউ? কোনো ষড়যন্ত্রকারী দল তারা এটাকে ব্যবহার করে বড় কিছু করতে চেয়েছিল এবং এই বড় কিছু করতে পারেনি মূলত দুইটা কারণে, একেবারে স্পেসিফিক। এখন সব কিছু ব্যাপারগুলো ক্লিয়ার, শুধুমাত্র প্রমাণের অপেক্ষা। এই বড় কিছু করতে পারেনি দুইটা কারণে। এক, সেনাবাহিনী সহ প্রতিরক্ষা বাহিনীর দৃঢ় অবস্থানের কারণে, আর দুই, বিএনপির সতর্ক অবস্থানের কারণে। বিএনপির রাজনৈতিকভাবে সেই সময়টাই ভুল করেনি এবং সেনাবাহিনী সহ প্রতিরক্ষা বাহিনী কোনোভাবেই দেশে অসাংবিধানিক কিছু হোক সেটা চায়নি। নির্বাচন বানচাল করা, নির্বাচন পিছিয়ে দেয়া, সরকারে একটা বড় পরিবর্তন আনা, বিপ্লবী সরকার তৈরি করা, এরকম নানা পরিকল্পনার কথা তখন আমরা জেনেছি, কিন্তু সেই জানাগুলো ভাষা জানা ছিল, এরকমভাবে গণমাধ্যমের রিপোর্ট আকারে প্রকাশ হয়নি। মানবজমিন আজকে যে রিপোর্টটা পেশ করলো সেই রিপোর্টে তারা প্রশ্নগুলো আরেকবার একটু রিপিট করে শুনুন। প্রশ্নগুলো তারা বলছে, কারা নির্বাচনকে অনিশ্চিত করতে চেয়েছিল, ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেছিল কারা, কারা চেয়েছিল এক ঢিলে দুই পাখি মারতে। গোয়েন্দাদের অনেকেই নিশ্চিত ছিলেন আলোচিত এই হত্যাকাণ্ডটি ছিল একটি বৃহৎ খেলার অংশ। এই রিপোর্টের এই অংশ, এই তিন চারটা বাক্য দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র পরিষ্কার করে নামগুলো বলা হয়নি, যে নামগুলো হয়তো আমরা অনেকেই জানি, কিন্তু আমরা অনেকেই জানলেও জানি কি আমরা অনেকেই বুঝতে পারি, আমাদের একটা সিক্স সেন্স কাজ করে না, সেই সিক্স সেন্সে আমরা অনেকেই হয়তো বুঝতে পারি, কিন্তু বুঝতে পারাটা দিয়ে তো আর কাজ হবে না, লাগবে তথ্য প্রমাণ, অকাট্য দলিল, অকাট্য প্রমাণ। সেই প্রমাণগুলো যখন সামনে এসে যাবে, এরই মাঝে নানা রকমের বক্তব্য শুরু হয়েছে। সেটা হচ্ছে যে এই আসামিদের দিয়ে হয়তো মিথ্যা সাক্ষী দেওয়ানো হবে, মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে ফাঁসানো হবে, সংগঠনকে ফাঁসানো হবে, ওকে ফাঁসানো হবে। এই বক্তব্যগুলো আপনারা নিশ্চয়ই শুনে ফেলেছেন। কারা বলছে আমি তাদের নাম বলে তাদেরকে এখানে আবার হাইলাইট করতে চায় না। এই বক্তব্যগুলো কেন আসবে? হত্যাকাণ্ডের মূল আসামি যারা, তারা গ্রেপ্তার হয়েছে, সেটাই মূল দাবি ছিল এতদিন। গ্রেপ্তার হয়েছে, আমাদের তো উল্লসিত হওয়ার কথা। শুধুমাত্র আমাদের এখন একটাই দাবি থাকার কথা, তাদেরকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হোক, আদালতের মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এবং সেই শাস্তি কার্যকর করা হোক। এর বাইরে তো কোনো কিছু চাওয়ার থাকতে পারে না। কিন্তু এই কথা কেন আসছে যে তাদেরকে দিয়ে আমাদের নাম যদি বলিয়ে নেওয়া হয়, যদি আমাদের সংগঠনের নাম বলিয়ে নেওয়া হয়, এটা বলিয়ে নেওয়া হয়, ওকে ফাঁসিয়ে দেওয়া হয়, এই প্রসঙ্গগুলো কেন আসছে?
দুই দিনে ভারত থেকে এলো 5,000 টন ডিজেল। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। 9 ও 10 মার্চ মোট 5,000 মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে। রেল স্টেশনের খবরে বলা হয়েছে, চলতি মার্চ মাসে এটি প্রথম চালান। এ মাসে আরও প্রায় 50,000 মেট্রিক টন ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি হয়ে নির্মিত ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল আসছে। এই যে তেল পাঠানোর জন্য পাইপলাইন, সেটি আবার শেখ হাসিনার আমলেই হয়েছিল। যারা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিত, তাদের ভাষ্য ছিল বাংলাদেশ থেকে ভারতে গ্যাস পাচার করার জন্যই এই পাইপলাইন বানানো হয়েছিল। সেটি সত্যি হলে গ্যাসের লাইন দিয়ে তেল এসেছে, এটি হবে পৃথিবীর অষ্টম আশ্চর্য। 2023 সালের মার্চে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে জ্বালানি তেল আমদানি শুরু হয়। প্রায় 131.5 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের প্রায় 5 কিলোমিটার ভারতের ভিতরে ও বাকি 126.5 কিলোমিটার বাংলাদেশের অংশে অবস্থিত। দুই দেশের চুক্তি অনুযায়ী পাইপলাইন চালুর পর প্রথম 3 বছর প্রতি বছর 2 লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হবে। এরপরে 3 বছরে সরবরাহ বাড়িয়ে বছরে 3 লাখ মেট্রিক টনে উন্নীত করা হবে। আর পরবর্তী 4 বছরে এই পরিমাণ আরও বাড়িয়ে বছরে 5 লাখ মেট্রিক টন পর্যন্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে। শেখ হাসিনার আমলে তেল আসলো, ডক্টর ইউনূসের আমলে তা ছিল বন্ধ। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের যে সংকট দেখা দিয়েছে, সে সময় এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আনার চেয়ে ভালো বিকল্প বাংলাদেশের কাছে ছিল না। প্রশ্ন হলো, যেটি ইউনূস সরকারের আমলে বন্ধ ছিল, সারা বিশ্বে যখন ক্রাইসিস চলছে, সেই বন্ধ প্রক্রিয়া কেন হঠাৎ খুলে গেল? অনেকের ধারণা, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার মার্চের শুরু থেকে গত কয়েকদিনে বিএনপির প্রভাবশালী বেশ কয়েকজনের সাথে বৈঠক করেছেন। বিশেষ করে বাংলাদেশের অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং এলজিআরডি মন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়ে থাকতে পারে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে ভিন্ন কথা। সেটিতে যাওয়ার আগে তুলে ধরি আরও একটি বিষয়, যেটি ভারত বাংলাদেশ ইস্যুতে গত কয়েক মাস ধরে বেশ স্পর্শকাতর ইস্যু হিসেবে পরিচিত। সেটি হলো ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডের ইস্যু। কারণ ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নির্বাচনের আগে বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এজন্য ভারতকে দায়ী করেও তখন বিক্ষোভ হয়। দাবি করা হয়, হাদিকে গুলি করে আহাদিওরা ভারতে পালিয়ে গেছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাদি মারা যাওয়ার পর বাংলাদেশে থাকা ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনের সামনে এবং ভারতে বাংলাদেশের হাইকমিশন ও উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ ও সংঘাতের ঘটনা ঘটে। বাংলাদেশের পুলিশ হাদি হত্যা মামলা যে চার্জশিট আদালতে জমা দিয়েছে, সেটাতে প্রধান 2 আসামি হিসেবে ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীরের নাম আছে। এদের ধরার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছিল বাংলাদেশের পুলিশ। 8 মার্চ ভারতের সংবাদ মাধ্যম পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ এর বিজ্ঞপ্তির বরাতে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তারের তথ্য দেয়। শনিবার দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদেরকে আদালতে হাজির করা হলে পরে আদালত তাদের 14 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দর্শক, একটি বিষয় খেয়াল করে দেখুন, হাদি হত্যাকাণ্ডের 2 অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে 8 মার্চ। বাংলাদেশে ভারত থেকে ডিজেল আসা শুরু হলো 9 মার্চ থেকে। এর অর্থ হলো ইউনূসের আমলে তলানিতে চলে যাওয়া সম্পর্কে দৃশ্যমান মোড় ঘুরতে দেখা যাচ্ছে 8 মার্চ থেকে। যদিও বলা হচ্ছে, খালেদা জিয়ার মৃত্যুর পর নরেন্দ্র মোদী চিঠি নিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশে আসার মধ্য দিয়ে ভারতের বিএনপির সাথে সুসম্পর্ক স্থাপনের একটি দৃশ্যমান ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সূত্রগুলো বলছে, বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দেশটির সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক ব্যক্তির সাথে টানা বৈঠক করেছেন। কিন্তু এসব কিছু ছাপিয়ে একটি খবর আলোচনায় উঠে আসছে, সেটি হলো বাংলাদেশের সামরিক গোয়েন্দা প্রধান বা ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীর নয়াদিল্লির সফর। আর সে সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকের খবর। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের খবর হলো, সম্পর্কের বরফ গলার আভাস দিচ্ছে ডিজিএফআই এর প্রধানের ভারত সফর। আরেকটি সংবাদ মাধ্যম এই মুহূর্তের খবরে বলা হয়েছে, 1 মার্চ স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লি যান বাংলাদেশের নতুন সামরিক গোয়েন্দা প্রধান। সংস্থাটির আগের প্রধান ছিলেন মেজর জেনারেল জাহাঙ্গীর আলম। গত 17 ফেব্রুয়ারি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই সেনা সদস্য ও গোয়েন্দা বিভাগে বড় রদবদল করা হয়। 23 ফেব্রুয়ারি দায়িত্ব পান নতুন ডিজিএফআই এর প্রধান। এর 4 দিনের মাথায় নতুন ডিজিএফআই এর চিফ যান দিল্লিতে, যদিও সেনা সদর দপ্তরে তার ছুটির আবেদনে চিকিৎসার কথা বলা আছে। দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই তার দিল্লি সফরকে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি স্ট্র্যাটেজিক সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমের চমক জাগানো খবর হলো, ডিজিএফআই এর চিফ দিল্লিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের প্রধান পরাগ জৈনের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আর.এস. রামান সহ আরও অনেকের সঙ্গে। অথচ অধ্যাপক ইউনূসের আমলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুইবার নিমন্ত্রণ পেয়েও ভারত সফরে যাননি। সেখানে সংবাদ মাধ্যমের কাছে গোপন রাখা ডিজিএফআই এর প্রধানের সফর হওয়া এমন বৈঠক শেখ হাসিনা আমলের পর এটি প্রথম। ডিজিএফআই এর চিফের এই সফর আর বৈঠকের খবর তুলে ধরে সংবাদ মাধ্যম দ্য ওয়ালের খবরে প্রশ্ন করা হয়েছে, বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের শীতল সম্পর্কে কি অবশেষে উষ্ণতার ছোঁয়া লাগছে?
এই সফরকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলে এখন জোর গুঞ্জন চলছে বলেও দাবি করেছে দাওয়াল। বিশেষ করে হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত 2 আসামিকে গ্রেপ্তারের খবরটি প্রসঙ্গে বাংলাদেশের আইএসপিআর থেকে বলা হয়েছে, ডিজিএফআই এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। আর এটি ঘটেছে সংস্থাটির প্রধানের ভারত সফরের পরপরই। প্রশ্ন হলো, ভারতীয় গোয়েন্দা বাহিনীর প্রধানদের সাথে বাংলাদেশের ডিজিএফআই এর প্রধানের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোর কতটা বাংলাদেশের আর কতটা ভারতের স্বার্থ সংশ্লিষ্ট। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এই বৈঠকগুলোর প্রধান দুটি দিক ছিল। প্রথমটি হলো চ্যানেল পুনর্গঠন। ডক্টর ইউনূসের আমলে গত 18 মাস ধরে বন্ধ থাকা দ্বিপাক্ষিক যোগাযোগের পথগুলো পুনরায় সচল করার বিষয়ে আলোচনা হয়েছে। দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে বেশ কিছু যোগাযোগ চ্যানেল স্থগিত ছিল। তারেক রহমান দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত দুই দেশের মধ্যে যোগাযোগ মূলত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। তখন খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যোগাযোগ বজায় রেখেছিলেন, যদিও ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় নয়াদিল্লি ও ঢাকার মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। এখন খলিলুর রহমান তারেক রহমানের ক্যাবিনেটের পররাষ্ট্রমন্ত্রী। সেক্ষেত্রে দুই দেশের যোগাযোগের চ্যানেলটি কেন সামরিক গোয়েন্দা মারফতে হচ্ছে? বিশ্লেষকদের ধারণা, এখানে দ্বিতীয় বিষয়টি কাজ করছে, সেটি হলো নিরাপত্তার নিশ্চয়তা। অর্থাৎ কোনো দেশের মাটি ব্যবহার করে যেন অন্য দেশের ক্ষতি না হয়, সে বিষয়ে দুই পক্ষই একমত হয়েছে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা দিল্লির জন্য সবসময় অগ্রাধিকার। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানকার অস্থিরতা ভারতের সীমান্ত নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ফলে গোয়েন্দা পর্যায়ে এই সমন্বয় দিল্লির উদ্বেগ কমাতে সহায়ক হতে পারে। তবে হাদির হত্যাকারীদের গ্রেপ্তার কিংবা সংকটকালীন পরিস্থিতিতে তেল দেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে বিদ্যমান সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে না। বরফ গলার ইঙ্গিত পাওয়া গেলেও পথটা খুব একটা মসৃণ নয়। এখনো দুই দেশের টেবিলে 3টি বড় ইস্যু রয়েছে, যেগুলো নিয়ে সমাধানে পৌঁছানোর জন্য ওই বৈঠকগুলোতে আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করছেন কূটনীতিকরা। প্রথমত, শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন এবং বাংলাদেশে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটি একটি বড় কূটনৈতিক অস্বস্তি। দ্বিতীয়ত, বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক চরিত্র ফিরিয়ে আনা। বিগত অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় আওয়ামী লীগ রাজনীতির মাঠের বাইরে। আবার দলটির অনেক নেতা ভারতে আছেন। কয়েকদিন আগে ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মা আরো একবার অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশের কথা প্রকাশ্যে বলেছেন। সীমান্তের একাধিক সূত্র জানা গেছে, গত কয়েকদিনে সীমান্ত দিয়ে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা বাংলাদেশে ঢুকেছেন। বিশ্লেষকরা মনে করেন এই ইস্যুতে পরিস্থিতি স্বাভাবিক করার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সবশেষ ইস্যু হলো গঙ্গা পানি বন্টন চুক্তি। 1996 সালের এই চুক্তির মেয়াদ 2026 সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। নতুন চুক্তি নিয়ে আলোচনা হবে অগ্নি পরীক্ষা। শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যুতে কতটুকু সমঝোতা হচ্ছে তার উপর গঙ্গা পানি বন্টন চুক্তির ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করছে বলে মনে করছে একটি সূত্র। আবার এছাড়া গত এক বছরে দুই দেশে যে কয়েকটি অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করছে, সেগুলো এখনো বহাল রয়েছে। এগুলো নিয়েও খুব শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। জানা গেছে, ডিজিএফআই প্রধানের এই বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান যেসব সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোর প্রাথমিক ইফেক্ট এরই মধ্যে দেখা যাচ্ছে। পরিস্থিতি এখন আগের চেয়ে অনেকটা উন্নত হয়েছে। বিদ্যমান 3টা ইস্যু নিয়ে সমাধানে পৌঁছতে পারলে দেশ দুটি হয়তো আবারও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফিরে যেতে পারবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।